আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। টেকনিক্যাল ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করব। ৩টা স্টক নিয়ে আলোচনা করব। যাদের হাতে এই স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন। তিনটাই মূলত ভালো মানের স্টক হিসেবেই পরিচিত পুঁজিবাজারে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন আপনারা জয়েন করতে পারেন। ফেসবুক পেজে যারা আছে তারা অনেক সময় আমাকে মেসেঞ্জারে নক করেন। মেসেঞ্জারে নক না করে আপনার ফেসবুক পেজের টপে চলে গেলে ফেসবুক পেজে ঢুকে উপরে চলে গেলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। ওখানে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে, নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন। প্রত্যেকের জন্য অবশ্যই একটা ফি নির্ধারিত আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সতর্কতা, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ইন্ডেক্স নিয়ে যদি বলি, আজকের ইন্ডেক্স নিয়ে যদি বলি, 22 পয়েন্টের মতো মাইনাস, 805 কোটি টাকার লেনদেন। টপে আজকে বেশিরভাগই টেক্সটাইল ছিল। যেহেতু আগামী 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সম্ভবত 3-4 দিন একটা আলোচনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের, এবং বাংলাদেশ ওখান থেকে উড়োজাহাজও কিনবে। সব কিছু মিলিয়ে আজকে এই নিউজের উপর ভিত্তি করে টেক্সটাইল ভালো করছে। এখন যারা নতুন করে এখানে চিন্তাভাবনা করতেছে নতুন করে, তাদের একটু ওয়েট করা উচিত 5-6 দিনের জন্য, এটুকুই বলা টেক্সটাইলের ক্ষেত্রে। আর যে ভলিউম হচ্ছে 805, 900, 950, 1000 কোটির কাছাকাছি, এগুলো কতটুকু বাস্তবসম্মত সেটা আপনার পোর্টফোলিওর দিকে তাকালেই উত্তর পেয়ে যাবেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত সিডিবিএলে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো, ওখানে কি হচ্ছে এই বিষয়টা দেখার জন্য। এটা একজন খুবই নর্মাল প্রান্তিক পর্যায়ের একজন বিনিয়োগকারী বুঝে যে ভলিউমের সাথে, ইন্ডেক্সের পাসের সাথে ভলিউমের সাথে তার পোর্টফোলিও শেয়ারের সাথে কোনো মিল নেই। একেবারে যে বুঝে না সেও বুঝে এটা। এখানে যখন আপনি আসলে এখানে একজন বিনিয়োগকারী যখন ট্রেডিং স্টক কিনে ফেলে, তখন তাকে এখানে খুবই গুরুত্বহীনভাবে দেখা হয় যে তুমি আটকিছো, এখন তুমি এভাবে থাকবে, আমি যেভাবে বলবো তুমি এভাবে চলবে। ট্রেডারদের অবস্থায় হচ্ছে এটা, হয় লস দিয়ে বের হয়ে যাও, না হলে আমি যেভাবে বলিস, কারণ মেকানিজম সব কিছু তো তাদের হাতে। সুতরাং বিষয়গুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। পিছনের গল্পটা মনে রাখবেন। সহজ কথা হচ্ছে এটা, আপনি একটা স্টকে যদি এন্ট্রি নিতে হয় কি হতে পারে, মানে আপনি নেওয়ার পরে কি, এখানে তো শুধু একটা কথাই সবাই বলেন যে এন্ট্রি নেওয়ার পর কত বাড়বে, এটা চিন্তা না করে সবসময় চিন্তা করবেন এন্ট্রি নেওয়ার পর কত কমলে কী করবেন। যাই হোক, আজকের ইন্ডেক্স নিয়ে এটুকু বলা। আগামীকাল মার্কেট কী হতে পারে? আগামীকাল মার্কেট আসলে ভলিউমটা যদি কম হতো সেটা আর একটু পজিটিভ হতো। ভলিউমটা কম হওয়া উচিত ছিল, 805 কোটি না হয় আর একটু কম হতো। তবে আমি আশা করি এরকম একটা ক্যান্ডেল যদি হয় তারপরে পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে। এই মুহূর্তে আসলে অ্যাভারেজের ক্ষেত্রে একটু থেমে যাওয়া উচিত। কোনো স্টক নতুন করে অ্যাভারেজের ক্ষেত্রে একটু থেমে যাওয়া উচিত, একটু অপেক্ষা করা উচিত, একটু ওয়েট করা উচিত, এরকম একটা বিষয়ের জন্য। আর আমি যদি বড় আকারে যদি ইন্ডেক্সকে দেখি, 5332, এই রেজিস্ট্যান্স তো ব্রেক করে সে উপরে গেলই। আসলে এখানে তো যতটুকু শেষ করার করছে, আর এখানে কিছুই হয় নাই, এটা হচ্ছে বাস্তবতা। প্রফিট টেকিং একটা কথা এখন গত কয়েকদিন থেকে চলতেছে, গতকালকে এবং আজকে যে দুদিন ইন্ডেক্স মাইনাস হয়েছে। প্রফিট টেকিং কাকে বলে, আগে এটা যারা এটা বলে তাদেরকে আগে এটা বুঝতে হবে। আমার ভিডিওতে এখানে আপনারা শুনুন, অনেকেই শুনেন, আপনারা কেউ কি প্রফিট টেকিং করছেন ইন্ডেক্সের এই জায়গায়? এখান থেকে যে বাড়ছে ইন্ডেক্স 600-700 পয়েন্ট বাড়ছে, এই 10-15টা ওয়ার্কিং ডেজ আপনারা কি কোনো প্রফিট টেকিং করছেন? মানে এত প্রফিট টেকিং করছেন যেটাতে আপনি হয় কোনো স্টক লসে সেল দিয়ে এসে এখানে ঢুকছেন, হয়তো কিছু প্রফিট করছেন। ও অঙ্ক করলে যোগ আর বিয়োগ মিলালে ক্লাস 1-এর আপনি লস করছেন। আপনি হয়তো অন্য কোনো স্টক 20-30% লসে এসে
এখানে এই ইন্ডেক্সের এই জায়গায় এন্ট্রি নিয়েছেন, এখান থেকে এখানে আসছে, এখানে হয়তো আপনি 10% প্রফিট করছেন 30% লস দিয়ে। 1-2তে যে যোগ বিয়োগ করা সেই হিসাব করলে আপনি লসে আছেন, লাভ নাই তো। তাহলে প্রফিট টেকিং কী হলো? কিছু হলো না। এগুলো হচ্ছে গল্প। বলিয়াম, আমি কালকে একটা জাতীয় পর্যায়ের একটা টেলিভিশন চ্যানেলে একজন যিনি উপস্থাপনা করতেছিল, উনি খুব মানে অ্যাগ্রেসিভভাবে বলতেছে বলিয়াম এত হচ্ছে, ইন্ডেক্স এত বাড়তেছে, পুঁজিবাজার, মানে উনি পুঁজিবাজারকে টেনে আকাশে তুলে নিয়ে যাচ্ছে। এইগুলো থেকে দূরে থাকতে হবে। আর নিউজ আমি দেখলাম আমার গ্রুপে এক ভাই পাঠাইছিলেন, 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, 6 গুণ হবে, এরকম গল্প শুরু হয়ে গেছে। এটা কিনলে ওটা হবে, ওটা কিনলে, এগুলো থেকে দূরে থাকুন। আর হাউজে যত যাবেন তত বেশি লস করবেন, পরিষ্কার কথা। যাই হোক, সব কিছু মিলিয়ে আগামীকালকের ইন্ডেক্স একটু মানে প্লাস মাইনাসের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু মানে মার্কেটকে এই মুহূর্তে একটু দেখুন, এটুকুই আগামীকালকের ইন্ডেক্স সম্পর্কে বলা। আর আমি 2-3টা স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। টেকনিক ভিউ থেকে আমি যদি আরেকটু বলি, হিস্টোগ্রামের বার এটা কিন্তু খুব বেশি সুবিধার না, সেটা কিন্তু হালকা সবুজ এবং ছোট হয়ে গেছে। তার মানে যদি এরকম লাল হয়ে যায়, এরপরের পরিস্থিতিটা খুব বেশি ভালো হবে না। আরএসআই 80 পরে সব সময় এটা নিচে চলে আসে, এটা সমস্যা। শুধু এটা না, ফান্ডামেন্টাল স্টকগুলোও কিন্তু আরএসআই 80-85 পরে একটু কারেকশান আসে, তবে ডিভিডেন্ড বেস যেগুলো আছে সেগুলো কিন্তু এগুলো মানে না। হ্যাঁ, একটু আসে পড়ে ঠিকই, কিন্তু এরপর ঠিকই সে ব্রেক করে, যেটা আমরা অতীতে দেখছি। আর ম্যাকডি তো বাই সিগন্যাল দেওয়া আছে, কিন্তু একটু বাঁকা হয়ে গেছে বিষয়টা। আরএসআইও আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি খুব দ্রুত ইন্ডেক্সটা আবার সবুজ দেখা যাবে। প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। 220 টাকা রেঞ্জে আছে এই মুহূর্তে। এই ইন্ডেক্স যদি এরকম, ইন্ডেক্সের বিষয়ে বলতেছি, ইন্ডেক্স যদি এরকম ক্যান্ডেল করে, এটা পজিটিভ হবে। যখনই করুক, সেটা লাল সবুজ যাই করুক না কেন। তো স্কয়ার ফার্মা নিয়ে যদি আমি বলি, খুব পজিটিভ যে ক্যান্ডেলটা করছে। বলিয়াম গত 2 দিন আগে খুব বেশি করছে, গতকালকে ইন্ডেক্স নেগেটিভ, আজকে নেগেটিভ, আর খুব কম করছে। এটা হচ্ছে পজিটিভ সাইন বলিয়ামের ক্ষেত্রে। এটা মাথায় রাখবেন আপনারা। কোনো স্টকের বলিয়াম যদি দেখেন যে এরকম করছে, অনেক বেশি পজিটিভ করার পর টপে গেছে, এরপর পরের দিন বলিয়াম খুব কম করছে, এটা একটা সিগন্যাল দেয় যে এই স্টকটা আগামী দিনে আরেকটু পজিটিভ হবে। আর ক্যান্ডেলটা পজিটিভ আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকেই এরকম ক্যান্ডেল থেকে এইটার থেকেও কিন্তু এটা পজিটিভ ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেলটা থেকে মার্কেট স্কয়ার ফার্মা ঘুরছে, তার থেকেও আজকের ক্যান্ডেলটা বেশি পজিটিভ। সো আপনারা যারা আগে থেকে এখানে আসেন তারা তো আসেনি, আর যারা নতুন করে এখন চিন্তাভাবনা করতে চাচ্ছেন পজিটিভভাবে, তারা চিন্তাভাবনা করে দেখতে পারেন। এই রেঞ্জেও চিন্তাভাবনা করা যায় স্কয়ার ফার্মাকে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, রবি নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে রবির ইপিএস আসছে আজকে, জুন ক্লোজিং স্টক। ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন রবিকে। 27 টাকা 50 পয়সা এই মুহূর্তে। রবি কিন্তু আছে বিগ ভলিউম, 18 কোটির উপর, 18 কোটি 18 লাখ সম্ভবত ভলিউম করছে। আগামীকালকে যেহেতু ইপিএস পজিটিভ, গত কয়েকদিন থেকে যাদের ইপিএসগুলো পজিটিভ আসতেছে বিগত বছরের তুলনায়, ওই স্টকগুলো একটু ভালো করতেছে। ইন্স্যুরেন্সের মধ্যে সেম ঘটনা করছে, তারা ইপিএসগুলো যাদের ভালো আসছে, ইন্স্যুরেন্সগুলো একটু পজিটিভভাবে মুভমেন্ট করছে। তো রবি যেহেতু ইপিএস আসছে, একটু পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। পজিটিভভাবে আমি বলবো, নতুন করে চিন্তা না করে কোনোভাবে বের হওয়া যায় কি না, মানে এই ট্রেন্ডের উপরে যে ট্রেন্ড সে আছে, এই ট্রেন্ডের উপরে বের হয়ে যাওয়া যায় কি না, এটুকু চিন্তা ভাবনা করা যেতে পারে, নতুন করে নয়। ডিসেম্বর ক্লোজিং স্টক, এখন আরও অনেক গল্প বাকি আছে, Q3 বাকি আছে, এরপর ডিভিডেন্ডের ব্যাপার আছে, কারণে আর বিগ ফেডের শেয়ার রবি, সেদিক বিবেচনা করে। তবে হ্যাঁ, আগামীকালকে স্টকটা ভালো কিছু করার সম্ভাবনা আছে নিউজের উপর ভিত্তি করে। পরের যে স্টকটা নিয়ে কথা বলবো, ম্যাগনা পেট্রোলিয়াম। 209 টাকা এই মুহূর্তে প্রাইস। আমি তো সবসময় পদ্মা অয়েল, মানে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের পদ্মা অয়েল, যমুনা অয়েল আর মোবিল যমুনা, এগুলো নিয়ে বলি, কিন্তু পুঁজিবাজারের
আমি যদি বলি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে যদি টপ ধরা যায় তাহলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। মানে একেবারে বাংলাদেশের পুঁজিবাজারে যদি টপ 5টা স্টক থাকে তার মধ্যে আপনি মেঘনা পেট্রোলিয়ামকে মানে ফালা দিতে পারবেন না, এর মধ্যে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এই স্টকটার একটা প্রবলেম হচ্ছে গ্যাপটা কম, মানে ক্যাপিটাল গেইন যেটা সেটা কম। কিন্তু এখানে কেউ মানে কোনো প্রবলেম হবে ইন্ডেক্স যদি 2000-এ 1000-এ চলে আসে, এরকম সম্ভাবনা নাই। আপনারা তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেই আপনারা উত্তর পেয়ে যাবেন। এবং এখন যেখানে আছে খুব পজিটিভভাবে, মানে যারা ডিভিডেন্ড বেজ স্টক চিন্তা করেন, আমি কি বলবো এটা আপনি বুঝতে পারতেছেন আমি কি করতেছি। হ্যাঁ, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো যাই হোক, আমি এই 3টা স্টক নিয়ে কথা বলি এবং তার ঠিক সেম অবস্থা, বিগ ভলিউম করছে, এখন 2টা লাল ক্যান্ডেল, কিন্তু এখানে ভলিউমটা খুব কম করছে। পজিটিভভাবে দেখা যেতেই পারে, কোনো মানে নেগেটিভভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, স্বপ্ন চিন্তা করার সুযোগ নেই মেঘনা পেট্রোলিয়ামকে। 3টা স্টক নিয়ে কথা বললাম, স্কয়ার ফার্মা, রবি, মেঘনা পেট্রোলিয়াম। এর মধ্যে স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম জুন ক্লোজিং স্টক, আর রবি হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক। দৌড়াদৌড়ি কম করবেন এই মার্কেটে, যত বেশি দৌড়াদৌড়ি করবেন তত বেশি টাকা হারাবেন। টাকা সবসময় হারায়। এখানে হয়তো অনেকে ভাবতেছেন যে টাকা শুধু এখানে হারাইছে, এই জায়গায় হারাইছে, এই জায়গায় একবার হারাইছে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে হারাইছে, এখান থেকে এখানে হারাইছে। এখানে হারাইছিল ফ্লোর তোলার কারণে, এখানে হারাইছিল 5ই আগস্টের কারণে, এখানে হারাইছিল সংস্কারের নামে রাশাদ মাকসুদ যা শুরু করছিল তখন। তো সব কিছু মিলে হারানোর মধ্যে মানে বিনিয়োগকারীরা ভাবতেছে যে ইন্ডেক্স পড়ছে, এই কারণে হারাইছে, অসুবিধা নাই। ইন্ডেক্স যখন এইভাবে যখন বাড়বে তখন আবার মোটামুটি যেগুলো হারাইছিলাম আগে সেগুলোকে ম্যানেজ মানে হয়ে যাবে। কিন্তু আরও বেশি যদি দৌড়াদৌড়ি করেন তাহলে এখানে আরও বেশি, এখানে যা হারাইছেন এখানে আরও বেশি হারাবেন, প্রমাণিত। আবারও বলে দিই, সেটা হচ্ছে সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।